গল্পের সবাই অভিনয় চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ ২০ পর্ব। চোখ দিয়ে খুব জল আসছিল, তবু সুবর্ণ জোর করে চোখটা শুকনো রেখেছিল। শক্ত গলায় বলেছিল, দেখতে পাচ্ছ না মেয়ে মানুষের হাতের লেখা? ও বাড়ির জয়াদি দিয়েছেন। ওর মুখটা শক্ত হয়ে উঠল। ও বাড়ির জয়াদি মানে? জয়াদিটি কে? জানো না? তোমাদের নতুনদার বউ, জয়াবতী দেবী। বটে, নতুনদার বউ বলি, তিনি কি আসা যাওয়া করছেন নাকি? আশ্চর্য বেহায়া মানুষ তো। এদিকে জোর তলবে মামলা চলছে, আর ওদিকে তিনি প্রাণাধিকা ভগিনীকে স্নেহ উপহার ঘুষ দিতে আসছেন। আমি সুবর্ণলতা দেবী রেগে গিয়েছিলাম। আমি বলেছিলাম, মামলা ওরা করেনি, তোমরাই করেছ। জানতে বাকি নেই আমার। আর ভালোবাসা জিনিসটা জানো না বলেই ঘুষ বলতে ইচ্ছে করছে তোমার। ভালোবাসা? হো। বইখানা পাকিয়ে মোচড় দিতে দিতে বলল, তুমি যে জিনিসটা খুব জানো তা আর আমার জানতেও বাকি নেই। যারা আমাদের শত্রুপক্ষ, উনি ঘর জ্বালানে পর ভুলানো মেয়ে যাচ্ছেন তাদের সঙ্গে ভালোবাসা জমাতে। মাকে বলে দিতে হচ্ছে ও বাড়ি থেকে লোকের আসা বন্ধ করছি। বলে বইটা নিয়ে নিল। বলল, যাক, আর কাব্যিতে দরকার নেই, এমনিতে তো সংসারে মন নেই, এসো দেখি এখন। বলে প্রদীপটা ফু দিয়ে নিভিয়ে ঘরটাকে অন্ধকার করে দিল ও। কিন্তু শুধু কি ঘরটাই অন্ধকার করে দিল? ৯ বছর বয়সে এদের বাড়িতে এসেছিলাম, আর এই ১৩ বছর পার করতে চললাম। অনবরত শুনছি সংসারে মন নেই। শাশুড়ি বলেন, তার ছেলে বলেন, দেওররা বলতে ছাড়েন না। কি জানি সংসারে মন কাকে বলে। কাজকর্ম তো সবই করি, আমার গায়ে জোর বেশি বলে তো বেশি বেশিই করি। আর কি করতে হয়? আমার ওই বড় জায়ের মতো সব সময় রান্নাঘরে ভাড়া ঘরে থাকতে পারি না, এই দোষ। তার কি করব? ও আমার ভালো লাগে না। কিন্তু দিদির কি সত্যিই ভালো লাগে? ওর ইচ্ছে করে না দোতলায় উঠে আসে, নিজের ঘরে এসে বসে মেয়েকে দেখে? করে ইচ্ছে, বুঝতে পারি। তবু দিদি সুখ্যাতির আশায় ওই রকম রাত দিন নিচের তলায় পড়ে থাকে। কি না লোকে বলবে, কি লক্ষ্মী বউ, সংসারে কি মন। আচ্ছা, কি লাভ তাতে? ওইসব স্বার্থপর আর নিষ্ঠুর লোকেদের মুখের একটু সুখ্যাতি পেয়ে লাভ কি? আর চিরকালে কি ওরা সুখ্যাতি করে? দিনের পর দিন ভালো হয়ে হয়ে আর খেটে খেটে যে সুনামটুকু হয় তা তো এক দণ্ডেই মুছে যায়। দেখিনি কি? এত কন্না করে দিদি একদিন সাদশীতে ভোরবেলা উঠে এসে শাশুড়িকে তেল মাখিয়ে দিতে দেরি করে ফেলেছিল বলে কি লাঞ্ছনাই খেলো। সাদশীতে নাকি নিজের হাতে তেল মাখতে নেই, জানি না। এইসব এই করতে নেই আর ওই করতে নেই মালাকে গেঁথেছিল বসে বসে। মাও বলতেন বটে, করতে নেই। সে আর কি বেলা অবধি ঘুমোতে নেই, স্কুলের মেয়েদের সঙ্গে ঝগড়া করতে নেই, বড়দের সামনে বেশি কথা বলতে নেই, গরিব মানুষকে তুচ্ছ করতে নেই, ভিখিরিদের তাড়িয়ে দিতে নেই। এইসব মিষ্টি করে বুঝিয়ে দিতেন মা সেসব। তার তো তবু মনে আছে। আর এদের বাড়িতে যে কি অনাছিষ্টি সব কথা, মানে নেই, শুধু করতে নেই সেটাই জানা। আর বউ মানুষদের যে কতই নেই। বউ মানুষের তেষ্টা পেতে নেই, খিদে পেতে নেই, ঘুম পেতে নেই, আবার হাসিও পেতে নেই। লক্ষ্মী বউ নাম নিতে হলে কথাও বলতে নেই। এত সাধনার শেষ মূল্য, অথচ শেষ পর্যন্ত ওই একদিন একটু দোষ করে ফেললেই সেই ছুতোই চিরদিনের সব নম্বর কাটা। কি লাভ তবে ওই বৃথা কষ্টে? আর ওই ভালো হওয়াটা তো মিথ্যে বানানো, বলতে গেলে একরকম ছলনা। হ্যাঁ, ছলনাই। আমি যত ভালো নই ততটা ভালো দেখানো মানেই তো ছলনা। তবে তা দেখাবো কেন আমাকে? ওসব মিথ্যে আমার ভালো লাগে না। দিদি অবশ্যই সত্যিই ভালো মেয়ে, তবু আরও দেখাতে চেষ্টা করে। তাই সেদিন শাশুড়ির পায়ে ধরে আবার তেল মাখাবার অধিকার অর্জন করে নিয়েছিল।
ওই তুচ্ছ ব্যাপার নিয়ে এত ঘটা দেখলে আমার হাসি পায়। দিদি কেঁদে মরছে দেখে হেসে মরছিলাম আমি। কিন্তু সেদিন, যেদিন সেই স্বর্গ থেকে আছাড় খেয়ে পড়েছিলাম, যেদিন নিশ্চিত জেনেছিলাম আমার স্বামীর সঙ্গে কোনোদিন মনের মিল হবে না আমার, সেদিন কি হাসতে পেরেছিলাম? ওর বোকামি দেখে, ওর নিরেটত্ব দেখে? পারিনি। রাত্রিরে লুকিয়ে কেঁদে বালিশ ভিজিয়েছিলাম। অবশ্য জীবনের এই দীর্ঘ পথ পার হয়ে এসে জেনেছি মনের মিল শব্দটা একটা হাস্যকর অর্থহীন শব্দ। ও হয় না, মনের মিল হয় না, মনের মতো হয় না। নিজের রক্তে মাংসে গড়া, নিজের আপ্রাণ চেষ্টায় গড়া সন্তান, তাই কি মনের মতন হয়? হয় না, হয়নি। আমার ছেলেমেয়েরা, ওরা আমার অচেনা। শুধু আমার শেষের দিকে 3টে ছেলে মেয়ে, পারুল, বকুল আর সুবল, যাদের দিকে আমি কোনোদিন ভালো করে তাকাইনি, যাদের গড়বার জন্যে বৃথা চেষ্টা করতে যাইনি, তারাই যেন মাঝে মাঝে আশার আলো দেখায়। মনে হয় ওই দর্জিপাড়া গলিতে বোধ হয় ওদের শেকড় বসেনি। ওরা স্বতন্ত্র, ওরা নিজের মতো ভাবতে জানে। তবু ওদের সঙ্গে কি আমার পরিচয় আছে? ওরা কি আমার অন্তরঙ্গ? না, বরং মনে হয় ওরা আমাকে এড়ায়। হয়তোবা হয়তোবা আমাকে ঘেন্না করে। আর ভয় তো করেই, আমাকে নয়, আমার আচরণকে। ওরা হয়তো আমাকে বুঝতে চেষ্টা করলে বুঝতে পারত, কিন্তু তা করেনি। ওরা অনেক দূরের। তবু ওরা যে ওদের দাদা দিদির মতন নয়, সেইটুকু আমার সান্ত্বনা, আমার সুখ। পারুর মুখে আমি মাঝে মাঝে আরেক জগতের আলো দেখছি। পারু লুকিয়ে লুকিয়ে কবিতা লেখে, এ আমি বুঝতে পারতাম। কিন্তু পারুর জন্য আমার দুঃখ হয়, পারুর জন্য আমার ভাবনা হয়। বড় বেশি অভিমানীয়। ওর ওই অভিমানের মূল্য কি এই সংসার দেবে? বুঝবে ওর স্বার্থ বুদ্ধিহীন কবিমনের মূল্য? হয়তো আমার মতো যন্ত্রণা পাবেও। অভিমানের জ্বালাতেই আমি জীর্ণ হলাম। তবু আমি চিরদিনই প্রতিবাদ করেছি, চেঁচামেচি করেছি, অন্যায় অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। ও তা করবে না। ও ওর মায়ের মতো অসভ্য হবে না, রূঢ় হবে না, সকলের অপ্রিয় হবে না। কারণ ও শান্ত, ও মৃদু, ও সভ্য। ও শুধু অভিমানীই নয়, আত্মাভিমানী। ওর প্রাপ্য পাওনা না পেলে নীরবে সে দাবি ত্যাগ করবে। ও অন্যায় দেখলে নিঃশব্দে নিজেকে নির্লিপ্ত করে নেবে। ও অপরকে ভালো করে তোলবার বৃথা চেষ্টা করবে না। জানি না পারুকে যার হাতে তুলে দিয়েছি সে পারুকে বুঝতে চেষ্টা করছে কিনা। ওকে বোঝা শক্ত। নিজের সম্পর্কে ওর ধারণা খুব উঁচু। ও আমার এই শেষ দিকের অবহেলার মেয়ে। চাপা চন্দনের মতো অত রূপও নেই, বিদুষী হবার সুযোগও পায়নি। তবু নিজেকে ও তুচ্ছ ভাবতে পারে না। ওর এই মনের দায় কে পোহাবে? হয়তো সেই দায় ওকে নিজেকেই পোহাতে হবে। আর সেই ভার পোহাতে পোহাতেই ওর সব সুখ শান্তি যাবে। নিজেকে বই হাতে দিতে পেরেছি, এই আমার স্বামীর গর্ব। পারুকে আমার রীতিমতো সুপাত্রে হাতে দিতে পেরেছি। আর দু জামাইয়ের থেকে অনেক বিদ্বান আর রোজগারি পারুর বর। বিদ্বান আর রোজগারি, কুলীন আর বনেদি ঘর। এই তো সুপাত্রের হিসেব। এই দেখি তো বিয়ে দেওয়া। কে কবে দেখতে যায়, তার রুচি কি, চিন্তা কি, জীবনের লক্ষ্য কি? দেখতে যায় না বলেই এত অমিল, তলায় তলায় এত কান্না। শুধু যে মেয়ে মানুষে কাঁদে তাও তো নয়, পুরুষেও কাঁদে বই কি, তার অন্তরাত্মা কাঁদে। সবাই তো সমান নয়। কেউ হয়তো ছোট সুখ, ছোট স্বস্তি, ছোট গণ্ডি, এইতেই পরম সন্তুষ্ট। কারো বা অনেক আশা নিয়ে ছুটোছুটি। দোষ কাউকেই দেওয়া যায় না। শুধু ভাগ্যদেবী যখন দুটো দুপ্রকৃতির মানুষকে এক ঘানিতে জুড়ে দিয়ে মজা দেখেন, তখনই অশেষ কষ্ট। আমার স্বামীকে স্বামী পেয়ে সুখী হবার মতো মেয়ে কি জগতে ছিল না? অথচ তারা হয়তো উদার, হৃদয়বান, পণ্ডিত স্বামীর হাতে পড়ে সেই স্বামীকে অতিষ্ঠ করে মারছে। বিরাজের কথাই ধরি না। বিরাজ তো তার ভাইদের মতোই স্বার্থপর, সংকীর্ণ চিত্ত, পরশ্রী কাতর আর সন্দেহবাতিকগ্রস্ত। অথচ তার স্বামী কত ভালো, কত উদার, কত ভদ্র।
বিরাজ মৃত বৎসা। ডাক্তারে বলেছে এটা বিরাজেরই দেহের ত্রুটি। তবু বিরাজ স্বামীকেই দোষ দেয়, স্বামীর চরিত্রে সন্দেহ করে। বিরাজকে নিয়ে ঠাকুর জামাই চিরদিন দগ্ধাচ্ছে। প্রকৃতির পার্থক্য, এর বাড়া দুঃখ নেই। তাই মনে হয় হয়তো পারুর কপালেও দুঃখ আছে। কিন্তু বকুল একেবারে ভিন্ন প্রকৃতির। বকুল নিজের তুচ্ছতার লজ্জাতেই সদা কুণ্ঠিত। ছেলেবেলা থেকেই দেখেছি ও যেন নিজের জন্মানোর অপরাধী মরমে মরে যাচ্ছে। ও যে ওর মায়ের বুড়ো বয়সের মেয়ে, ও যে অনাকাঙ্ক্ষিত, ও অবহেলার, ও যে অবান্তর, এই দুঃখময় সত্যটি বুঝে ফেলে সংসারের কাছে ওর না আছে দাবি, না আছে আশা। তাই এতটুকু পেলেই যেন বর্তে যায়। পারুর ঠিক উল্টো। পারু মুখ ফুটে কোনোদিন কিছু চাস না, কিন্তু পারুর মুখের ভাবে ফুটে ওঠে ওর প্রাপ্য ছিল অনেক। খেলমি করার রুচি নেই বলেই ও তা নিয়ে কথা বলে না। আশ্চর্য, একই রক্ত মাংসে তৈরি হয়ে একই ঘরে মানুষ হয়ে এমন সম্পূর্ণ বিপরীত প্রকৃতি কি করে হয়? কোথা থেকে আসে নিজস্ব চিন্তাভাব, ইচ্ছে, পছন্দ? অথচ দুই বোনে মতান্তর নেই কখনো। বেচারি বকুলের যা কিছু কথা সবই তো তার সে স্ত্রীর সঙ্গে। আবার পারুলের যা কিছু স্নেহ মমতা তা বকুলের ওপর। মা বাপের কাছে কোনোদিন আশ্রয় পায়নি ওরা, বড় ভাই বোনের কাছে পায়নি আশ্রয়। তাই ওরা যেন নিজেদের একটা কোটর তৈরি করে নিয়ে তার মধ্যে আশ্রয় নিয়েছিল। সে কোটর থেকে চলে যেতে হয়েছে পারুকে। বকুল একাই নিজেকে গুটিয়ে রেখেছে তার মধ্যে। তবে পারুর মতো নিজের মধ্যেই নিজের মগ্ন নয় মুকুল। সকলের সুখবিধানের জন্য যেন সদা তৎপর। সংসার জায়গাটা যে নিষ্ঠুর তা জেনে বুঝেও ও যেন সংসারের ওপর মমতাময়ী। ওর মধ্যে বিধাতা একটি হৃদয় ভরে দিয়েছেন। ছোটবেলা থেকে তার প্রকাশ বোঝা গেছে, ভীতু ভীতু নীরব প্রকাশ। ওকে কাছে ডেকে গায়ে হাত বুলোতে ইচ্ছে হয় আমার, কিন্তু চিরদিনের অনভ্যাসের লজ্জায় পারি না। যদিও অবাক হয়, যদিও আড়ষ্ট হয়। আর সুবলকে ঘিরে পাথরের পাঁচিল। সুবলের মধ্যে বস্তু আছে, সুবলের মধ্যে হৃদয় আছে, কিন্তু সুবল যেন সে থাকাটুকু ধরা পড়ে যাবার ভয়ে একটা পাথরের দুর্গ গড়ে তার মধ্যে আত্মগোপন করে থাকতে চায়। হয়তো এদের বাড়িতে হৃদয় জিনিসটা চাষ নেই বলেই সেটাকে নিয়ে এত সংকোচ আমার ছোট ছেলের। কিন্তু সুবল কি এই পৃথিবীর ঝড়ঝাপটা সয়ে বেশি দিন টিকবে? দুর্বল স্বাস্থ্য ক্ষীণজীবী এই ছেলেটার দিকে তাকাই আর ভয়ে বুক কাঁপে আমার। কিন্তু প্রতিকারের চেষ্টা করব সেই উপায় আমার হাতে নেই। যদি বলি, সুবল তোর মুখটা লাল লাল দেখাচ্ছে কেন? জ্বর হয়নি তো? দেখি। সুবল মুখটা আরো লাল করে বলবে, আহ, দেখবার কি আছে, শুধু শুধু জ্বর হতে যাবে কেন? যদি বলি, বড্ড কাশছিস সুবল, গায়ে একটা মোটা জামা দে। সুবল গায়ে পরা পাতলা কামিজটাও খুলে ফেলে শুধু গেঞ্জি পরে বসে থাকবে। রোগা বলে সুবলের জন্য একটু বেশি দুধের বরাদ্দ রয়েছিলাম। তদ্বধি দুধ একেবারে ত্যাগ করেছে সে। সেবার ভানুকে নিয়ে এক বোতল টনিক আনিয়েছিলাম। বোতলটার মুখ পর্যন্ত না খুলে যেমনকি তেমন লেপের চালিতে তুলে রেখে দিল সুবল। সুবল বলল, থাক, দামি জিনিস উঁচু জায়গায় তোলা থাক। অদ্ভুত এই অকারণ অভিমানের সঙ্গে লড়াই করতে পারি এমন অস্ত্র আমার হাতে নেই। আমার বড়জা হলে পারত হয়তো। হাউ হাউ করে কাঁদত, মাথা দিব্যি দিত, নিজে না খেয়ে মরব বলে ভয় দেখাত। সেই সহজ কৌশলের কাছে প্রতিপক্ষ হার মানত। কিন্তু আমি তো আমার বড়জয়ের মতো হতে পারলাম না কোনো দিন। সহজ আর সস্তা। তা যদি পারতাম, তাহলে জয়াদির ভালোবাসার উপহার সেই বইটাকে চিরকালের জন্য হারাতাম না। চেয়ে চিনতে কেঁদে কেটে যেভাবেই হোক আদায় করে নিতাম। কিন্তু আমি তা পারিনি। সেই যে ও কেড়ে নিল, কোথায় লুকিয়ে রাখলো, আমি আর তার কথা উচ্চারণও করলাম না। বুক ফেটে যেতে লাগলো, তবু শক্ত হয়ে থাকলাম। পাছেও বুঝতে পারে ভয়ানক কষ্ট হচ্ছে আমার বইটার জন্য। তাই সহজভাবে কথা কইতে লাগলাম।
কাজেই ও বাঁচল। বইটাই চিরতরে গেল। চিরটা দিন এই জেদেই অনেক কিছু হারিয়েছি আমি। অনেক অসহ্য কষ্ট সহ্য করেছি। ও আমাকে কষ্ট দিয়েছে, আমি অগ্রাহ্য করেছি, অন্তত অগ্রাহ্যর ভাব দেখিয়েছি। ভেবেছি গ্রাহ্য করলেই তো ওর উদ্দেশ্য সিদ্ধ হলো, আমাকে যন্ত্রণা দেওয়ার উদ্দেশ্য। ও কি আমার মনোভাব বুঝতে পারেনি? ভেবেছে তাই আরো হিংস্র হয়েছে। আশ্চর্য, আশ্চর্য। দুই পরম শত্রু বছরের পর বছর একই ঘরে কাটিয়েছি, এক শয্যায় শুয়েছি, এক ডিবে পানি খেয়েছি, কথা কয়েছি, গল্প করেছি, হেসেওছি। ওর বেশি অসুখ করলে আমি না খেয়ে না ঘুমিয়ে সেবা করেছি। আমার কোনো অসুখ করলে ও ছটফটিয়ে বেরিয়েছে, আর তারই ফাঁকে ফাঁকে ও আমাকে আর আমি ওকে ছোবল দেওয়ার চেষ্টা করে ফিরেছি। অদ্ভুত এই সম্পর্ক, অদ্ভুত এই জীবন। দর্জিপাড়া সেই বাড়িতে আর তিন জোড়া স্বামী স্ত্রী ছিল। জানি না তাদের ভেতরে রহস্য কি। বাইরে থেকে দেখে তো মনে হতো ওদের স্ত্রীরা স্বামীদের একান্ত বশীভূত কৃতদাসের মতো। স্বামীদের ভয় তটস্থ, তাদের কথার প্রতিবাদ করবার কথা ভাবতেও পারে না। আমার ভাসুর অবশ্য এদের মত নয়, সরল মানুষ, মায়া মমতাওয়ালা মানুষ। কিন্তু দিদির প্রকৃতি যে ভয় করে মরা। ও জানে শ্বশুরবাড়ির বেড়াল কুকুরটাকে পর্যন্ত ভয় করে চলতে হয়, স্বামীকেও করবে, তাতে আর আশ্চর্য কি। কিন্তু এদের, সেজো আর ছোটর, এদের মধ্যে সম্পর্ক যেন প্রভু ভৃত্যের। তবু মাঝে মাঝে মনে হয় বাইরে থেকে যা দেখতে পাওয়া যায় সেটাই কি সত্যি? আমার স্বামীকে তো বাইরে থেকে দেখে লোকে বলে স্ত্রীর দাসানুদাস বলে, কেনা গোলাম বলে, বংশবধ বলে। গিরিবালা সাবিত্রী ব্রত উদযাপন করল। গিরিবালা স্বামীর সঙ্গে একত্রে গুরু দীক্ষা নিয়ে তীর্থযাত্রায় বেরোলো। গিরিবালা সে যাত্রাকালে মেজ ভাসুরের বাড়ি বেড়াতে এসে গল্প করে গেল কাশীতে কদিন থাকবে, কদিন বা বৃন্দাবনে, মথুরায়। গিরিবালার মুখে সৌভাগ্যের গর্ব ঝলসাচ্ছিল। আমি বুড়ের মতো তাকিয়েছিলাম সেই মুখের দিকে, ভেবে ঠিক করতে পারছিলাম না এ কি করে সম্ভব। আমার সেজ দেওরকে তো আমি জানি, চরিত্র দোষের জন্য খারাপ অসুখ হয়েছিল ওর। এ কথা লুকোছাপা করেও লুকোনো থাকেনি। তাছাড়া মানুষের শরীরে যত অসৎ বৃত্তি থাকা সম্ভব, যত নীচতা, যত ক্রূরতা, তার কোনোটা নেই ওর মধ্যে। তবু গিরিবালা আহ্লাদে ডগমগ করছে, লোককে দেখিয়ে দেখিয়ে সৌভাগ্যকে ভোগ করছে। একে কি সত্যি বলবো? না, এ শুধু মনকে চোখ ঠোরা। কে জানে মন ঠকানো না লোক ঠকানো। বিন্দু আবার আরেক ধরনের। ওর রাত দিন কেবল হা হুতাশ আর আক্ষেপ। ও প্রতিপন্ন করতে চায় জগতের সেরা দুঃখীও, যেমন করতে চায় আমার বড় মেয়ে আর মেজ মেয়ে চাপা আর চন্দন। কিন্তু সত্যি কি ওরা আমার মেয়ে, ওই চাপা আর চন্দন? আমার বিশ্বাস হয় না। মনে হয় নিতান্তই দৈব দুর্ঘটনায় ওরা পৃথিবীতে ভূমিষ্ঠ হবার আগে কিছুদিনের জন্য আমার গর্ভে আশ্রয় নিয়েছিল। ওদের থেকে বুঝি আমার ননদরা আমার অনেক বেশি নিকট। কিন্তু তার জন্য আমার আক্ষেপ নেই। আক্ষেপ শুধু এই পোড়া বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ের জন্য। আজও যারা চোখে ঠুলি এঁটে অন্ধ নিয়মের দাসত্ব করে চলেছে, আজও যারা জানে তারা শুধু মানুষ নয়, মেয়ে মানুষ। কিন্তু সুবর্ণলতার স্মৃতিকথায় স্থানকালে ধারাবাহিকতা নেই কেন? অতীতে আর বর্তমানে এমন ঘেঁষাঘেঁষি কেন? অনেক সুবর্ণলতা একসঙ্গে মুখর হয়ে উঠতে চেয়েছে বলে, যে যখন পারছে কথা কয়ে উঠছে, তাই সূত্র নেই। গোড়ার দিকের পাতাগুলোও তবু ভরাট ভরাট, তারপর সবই যেন খাপছাড়া ভাঙাচোরা। হঠাৎ লিখে রেখেছে মানুষের ওপর শ্রদ্ধা হারাবো কেন? যোগু বট ঠাকুরকে তো দেখেছি বড় ননদাইকে, দেখলাম অম্বিকা ঠাকুরপোকে। আবার তার পরের পাতায় এখন জনের কথা। বাবাকে অপমান করে চলে এলাম, বাবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিন্তু কি করব? এছাড়া আর কিছু করার ক্ষমতা ছিল না আমার। নিকটজনদের দুঃখের কারণ হব, এই হয়তো আমার বিধিলিপি। আমার নিষ্ঠুরতায় দেখতে পাবে সবাই।
আমার ফেটে যাওয়া বুকটা কেউ দেখবে না, শুধু জানবে সুবর্ণ কঠোর, সুবর্ণ কঠিন। জানুক, তাই জানুক। ভেবেছিলাম এই অপমানিত জীবনটা শেষ করে দিয়ে এ জন্মের দেনা শোধ করে চলে যাব। হলো না। ভগবানও আমাকে অপমান করে মজা দেখলেন, যমও আমাকে ঠাট্টা করে গেল। দেখি তবে এর শেষ কোথায়। নিজের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে তাকিয়ে দেখছি চারিদিকে। দেখতে পাচ্ছি শুধু আমি একা নয়, সমস্ত মেয়ে মানুষ জাতটাই একটা অপমানের পঙ্ক কুণ্ঠে পড়ে ছটফটাচ্ছে। কেউ টের পাচ্ছে, কেউ টের পাচ্ছে না। কারণ কারণ তার রোজগার করে না, অপরের ভাত খায়। হ্যাঁ, এই একমাত্র কারণ। আর স্বার্থপর পুরুষজাত সেই অবস্থাকে কায়েমি রাখতে মেয়ে মানুষকে শিক্ষার সুযোগ দেয় না, চোখ কান ফুটতে দেয় না। দেবে কেন? বিনিমাইনের এমন একটা দিনরাতের চাকরানি পাওয়া যাচ্ছে, এমন সুযোগ ছাড়ে কখনো? পা বেঁধে রেখে বলবো, ছি ছি, হাঁটতে পারে না। চোখ বেঁধে রেখে বলবো, রাম রাম, দেখতে পায় না। আর সমস্ত অধিকার কেড়ে নিয়ে বলবো, ঠুটো ঠুটো, এ কি কম মজা? চিরদিন এইরকমই তো করে আসছে পুরুষ সমাজ আর সমাজপতিরা। মেয়ে মানুষ পরচর্চা করে, মেয়ে মানুষ কোদল করে, আর মেয়ে মানুষ ভাত সেদ্ধ করে। এই হলো তোমাদের ভাষায় মেয়ে মানুষের বিবরণ। ভেবে দেখো না, আর কোনো মহৎ কাজ করতে দিয়েছ তোমরা মেয়ে মানুষকে? দেবে না, দিতে পারবে না। দুবেলা দুমুঠো ভাতের বদলে আস্ত একটা মানুষকে নিয়ে যা খুশি করতে পারার অধিকার, এ কি সোজা সুখ? ওই দুমুঠোর বিনিময়ে সেই মানুষটার দেহ থেকে, মন থেকে, আত্মা থেকে, সব কিছু থেকে খাজনা আদায় করা যাচ্ছে। তার উপর উপরে পাওনা নিজের নীচতা আর ক্ষুদ্রতা বিস্তার করবার একটা অবরিত ক্ষেত্র। মেয়ে মানুষ যে পুরুষের পায়ের বেরি, গলগ্রহ, পিঠের বোঝা, উঠতে বসতে এসব কথা শোনাবার সুখ কোথায় পাবে পুরুষ? মেয়ে মানুষ যদি লেখাপড়া শিখে ফেলে, নিজের অন্ন সংস্থান করতে সক্ষম হয়, তাই পাকের ভরা পূর্ণ আছে। মুখ্য মুখ্য বুঝবে না, ওই পাকে নিজেরাও ডুবছে। তবু বুঝতে একদিন হবেই। তীব্র দৃষ্টি, তীক্ষ্ণ কণ্ঠ, এক জ্বলন্ত দৃষ্টি মেয়ে যেন আঙ্গুল তুলে বলছে, এই মেয়ে মানুষদের অভিসম্পাদ একদিন লাগবে তোমাদের। সেদিন বুঝতে পারবে চিরদিন কারোর চোখ বেঁধে রাখা যায় না। পতি পরম গুরুর মন্ত্র চিরদিন আর চলবে না। আরও কত কি যেন বলছে সেই মেয়ে, আগুন ঝরা চোখে, রূঢ় কঠিন গলায়, প্রায়শ্চিত করতে হবে, এ পাপে প্রায়শ্চিত করতে হবে। অত্যাচার অবিচার এর মাপ হয় না। কিন্তু দৃশ্য থেকে দৃশ্যান্তর হচ্ছে সেই অগ্নিমূর্তি মেয়ের এ আবার কোন রূপ? উদাস বিহব্বল, স্বপ্নচ্ছন্ন। কি বলছে ও? অদ্ভুত, অসম্ভব। ওনা তিনটে ছেলে মেয়ের মা, ও কি ভুলে গেছে তাদের কথা? তাই ওই মেঘলা দুপুরে হাতের বইখানা মুড়ে রেখে স্বপ্নাচ্ছন্ন চোখে ভাবছে, প্রেম প্রেম। কি জানি কেমন সেই জিনিস, কেমন স্বাদ। সে কি শুধুই নাটক নোবেলের জিনিস? মানুষের জীবনে তার ঠাঁই নেই? প্রেম ভালোবাসা সবই মিথ্যে, অসার। আমার ইচ্ছে হয় কেউ আমাকে ভালোবাসুক, আমি কাউকে ভালোবাসি। জানি এসব কথা খুব নিন্দের কথা, তবু চুপি চুপি না বলে পারছি না। প্রেমে পড়তে ইচ্ছে হয় আমার, যে প্রেমের মধ্যে কবিরা জগতের সমস্ত সৌন্দর্য দেখতে পান, যে প্রেমকে নিয়ে জগতের এত কাব্য গান নাটক। একটা শিশুকে ধরে জোর করে বিয়ে দিয়ে দিলে, আরেকটা বালিকাকে ধরে জোর করে মা করে দিলেই তার মনের সব দরজা বন্ধ হয়ে যাবে, যেতে বাধ্য। বড় ইচ্ছে হচ্ছিল সুবর্ণর আর একবার যোগু বট ঠাকুরের বাড়িতে বেড়াতে যায়, নিজের চোখে একবার দেখে কেমন করে ছাপা হয়। কমন করেই বা সেই ছাপা কাগজগুলো মলাট বাধাই হয়ে বই আকারে বেরিয়ে আসে আটসাট হয়ে। বই বাধাইয়ের কাজও নাকি বাড়িতেই হয় ওর, বাড়িতে দপ্তরে বসিয়ে। ঘুঁটে কয়লা রেখে নিচের তলায় যে ঘরখানাকে বাতিলের দরে ফেলে দেওয়া হয়েছিল, সেটাই জগৎ দপ্তরিখানা। সবাই সেদিন মামি শাশুড়ির কাছে শুনে এসেছে সুবর্ণ খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে, কোনো কিছু খুঁটিয়ে তো দুরস্থান
জিজ্ঞেস করার স্বভাব নয় সুবর্ণর, তাই আশ্চর্য হয়েছিলেন বোধহয় শ্যামাসুন্দরী। তবু বলেও ছিলেন, গুছিয়ে গুছিয়ে কোনখানে কি হয়। সুবর্ণর প্রাণটা যেন সর্বদাই শতবাহু বাড়িয়ে ছুটে যেতে চায় সেই জায়গাগুলোয়। কি পরম বিস্ময়কর ঘটনাই ঘটছে এখন সেই চিরকালের পরিচিত জীর্ণ বাড়িখানার ভাঙা নোনা ধরা বালি খসা দেওয়ালের অন্তরালে। টানবেই তো সেই অলৌকিক স্বর্গলোক সুবর্ণকে তার সহস্র আকর্ষণ দিয়ে। তাছাড়া শুধুই যে কেবলমাত্র একবার দেখবার বাসনাতেও তাও ঠিক নয়। কেবলই ইচ্ছে হচ্ছে ওই স্মৃতিকথার খাজে খাজে আরও 2-4 পাতা কথা গুজে দিয়ে আসে। সুখস্মৃতিও আছে বই কি কিছু কিছু, লিখতে ইচ্ছে হচ্ছে সেটা। যেবার সে প্রথম থিয়েটার দেখতে গিয়েছিল সুবর্ণ প্রবোধের সঙ্গে, হ্যাঁ তেমন অঘটনও ঘটেছিল একবার। সেই যেবার সুরাজ এসে কতদিন যেন ছিল বাপের বাড়ি, সেবার বিরাজ বেড়াতে এসে ধরে পড়ল, থিয়েটার দেখাও দেখি মেজদা। সেজদি সে কথায় কথায় কোথায় না কোথায় পড়ে থাকে। মেজদাকে ধরার উদ্দেশ্য মেজ বৌদির কলকাঠি নাড়ার গুণে ঘটবেই ব্যাপারটা, নচেত আর কে এই খরচের আবদার বহন করবে। সুবোধের তো সংসার টানতে টানতে সব যাচ্ছে। শেষদাটি কিপ্টের রাজা, ছোটদা তো নিজেই রাত দিন নিজেকে গরিব বলে বাজিয়ে বাজিয়ে সংসার থেকে সব কিছু সুখ সুবিধে আদায় করে নিচ্ছে। অতএব মেজদা কর্তব্য পরায়ণা আর চক্ষু লজ্জাবতী মেজ বৌদি যার কর্ণধার। বিরাজের শ্বশুরবাড়ির অবস্থা ভালো, যাত্রা থিয়েটার এসব তারা দেখে, বলা বাহুল্য বৌদেরও দেখায়। কিন্তু কথাটা তো তা নয়। বাড়িতে বাড়িতে এলাম, ভাইয়েরা আদর করল, এসব দেখানোর সঙ্গে একটা মহৎ সুখ নেই। যা করছো তোমরাই করছো, এমন দৈন্য ভাবটাও তো গৌরবের নয়। তা বোনের সেই আবদার রেখেছিল প্রবোধ, নিয়ে গিয়েছিল 2 বোনকে আর তার সঙ্গে বউগুলোকেও। এমনকি উমা শশীও তার হাড়ের বন্ধন থেকে মুক্ত হয়ে স্পন্দিত হয়েছিল। দুপুরবেলায় রান্নাবান্না সেরে নিয়েছিল সে, লুচি আলুর দম বেগুন ভাজা করে। সুরাজ রাবড়ি আর রসগোল্লা আনিয়েছিল। অতএব ব্যাপারটায় যেন একটা উৎসবের সমারোহ লেগেছিল। আর সেদিন যেন প্রবোধকে একটু সভ্য আর ভদ্র মনে হয়েছিল সুবর্ণর। হয়েছিল ভদ্র সেদিন সুবোধ। কেন কে জানে? কে জানে সুবর্ণর ভাগ্যে না প্রবোধেরই ভাগ্যে। মোট কথা, প্রভাস যখন ওদের বেরোবার প্রাক্কালে বলে উঠেছিল, থিয়েটার দেখতে যাওয়া হচ্ছে না, থিয়েটার করতে যাওয়া হচ্ছে, এবং প্রকাশ তাতে দোয়ার দিয়ে আরেকটু ব্যাখ্যানা করেছিল, যা বললে শেষদা মাইরি, থিয়েটারওয়ালিদের বেহুদ্দ হয়ে বেরোচ্ছেন দেখছি বেবিরা। তখন প্রবোধী ভদ্র কথা বলেছিল, যা মুখে আসে বললেই হলো না কিরে পেকা, গুরু লঘু জ্ঞান নেই তোদের। এ বাকি আরও কত সেজে আসে মেয়েরা, আর কত বেহায়পনাই করে। দোতলার জালগুলো তো কেটে ওয়ার করে দিয়েছে ছুরিরা। এবারে বৌঝির মতন সভ্যতি কটা পাবি। সুবর্ণ বিগলিত হয়েছিল সেদিন সেই মহান কথা শুনে। বিনিময় তার খাটো ঘোমটার ফাঁক দিয়ে একটি সকৃতজ্ঞ দৃষ্টিক্ষেপ করেছিল ওই সহসা ভদ্র হয়ে ওঠা স্বামীর চোখে চোখে। আর সেদিনই যেন প্রথম মনে পড়েছিল সুবর্ণর তার স্বামীর রূপ আছে। রূপ ছিল প্রবোধের, বয়সের তুলনায় এখনও আছে, আর আছে এবং ছিল সাজসজ্জার শৌখিনতা। ঢিলে হাতা গিলে করা পাঞ্জাবি পরেছিল সেদিন প্রবোধ, পরেছিল চুনট করা ফরাসটাঙা ধুতি, আতর মাখা তুলো, মাথায় পরিপাটি টেরি। যদিও পুরুষ মানুষের এত সাজ হাসির চোখে দেখত সুবর্ণ, তবুও সেদিন যখন সুরাজ বলেছিল, বাবা মেজদাদ কি বাহার গো, যেন বিয়ে করতে যাচ্ছে, আর তার মেজদা হেসে উঠে বলেছিল, থাম তো পোড়ার মুখী, ভারী ফক্কর হয়েছিস। তখন সত্যি বলতে বেশ ভালোই লেগেছিল সুবর্ণর সেই হাসিটুকু। হয়তো প্রবোধের সেদিন মেজাজ শরীফ ছিল। ওই নারী বাহিনীতে দ্বিতীয় আর কোনো পুরুষ ছিল না বলে, আর কোনো লোভী চক্ষু তার একান্ত নিজস্ব সম্পত্তিটির ওপর দৃষ্টি ছিল না। অতএব তাছাড়া নিজে খরচা করে গাড়ি ভাড়া করে নিয়ে যাচ্ছে এদের। এর মধ্যে একটা আত্মপ্রসাদের সুখও ছিল।
তাই সেদিন উদার হয়েছিল প্রবোধ, সভ্য হয়েছিল। সুন্দর সেদিনের স্মৃতিকথা পরিচ্ছন্ন করে মাজা একটি গ্লাসে এক গ্লাস জলের মতো স্নিগ্ধ শীতল। তাই সেই জলের কথাটাও না হয় থাকুক সুবর্ণর আগুনের অক্ষরের পাশে পাশে, নইলে হয়তো বিধাতার কাছে অকৃতজ্ঞতা হবে। একটি সন্ধ্যাও তো তিনি সুধায় ভরে দিয়েছিলেন। মূল বইটা ছিল বিলম্ব মঙ্গল, তার আগে কি যেন একটা হাসির নাটক ছিল, ছোট্ট একটুখানি, নাম মনে নেই, কিন্তু 5 ননদ ভাজে মিলে যে হাসতে হাসতে গড়িয়েছিল তা মনে আছে। তারপর বিলম্ব মঙ্গল, প্রেম আর ভক্তির যুগপদ আগেবে গড়া সেই নাটক, অশ্রুর মালা ঝরিয়েছিল চোখ দিয়ে। হাসি ও অশ্রুতে গড়া সেই সন্ধ্যাটির প্রত্যেকটি ঘটনা, প্রতিটি শব্দ যেন জীবন্ত হয়ে আছে। শ্বশুরবাড়ি থেকে একটা কায়দা শিখেছিল বিরাজ, থিয়েটারে আসতে কৌটো ভর্তি ভর্তি পান সেজে আনতে হয়। পান খাবে মুঠো মুঠো, আর ড্রপ সিন পড়া অবকাশকালে লেমনেড খাবে, কুলপি খাবে, ঠোঙা ঠোঙা খাবার খাবে, তবেই না থিয়েটার দেখা। তা করেছিল এসব প্রবোধ। একদিনের রাজা হয়ে মেজাজটাই রাজসুই হয়ে গিয়েছিল তার। নিচে থেকে ঝিকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল শালপাতার ঠোঙা ভর্তি হিঙের কচুরি, আলুর দম, খাস্তা গজা আর অমৃতি, আর 5 বোতল লেমনেড। উমা শশী বারবার বলেছিল, উমা, বাড়িতে যে ছিষ্টি রেঁধে বেড়ে রেখে আসা হয়েছে গো, এখন এসব এত খাওয়া? বিরাজ বলেছিল, ভয় নেই গো বড়গিন্নি, সেই সবও উঠবে, ফুর্তির চোটে পেটে ডবল খিদে। আশ্চর্য, সুবর্ণরও সেদিন ওই নেহাত মোটা কৌতুকের কথাগুলো দিব্যি উপভোগ্য মনে হয়েছিল। খেয়েছিল সকলের সঙ্গে, আর কখনো যা করেনি তাই করেছিল, মুঠো ভর্তি পান খেয়েছিল। প্রথমে খেতে চায়নি, সুরাজি জোর করেছিল, খাও না বাবা একটা, জাত যাবে না। কেয়া খয়ের, জত্রী জায়ফল, অনেক কিছু দিয়ে নবাবী পান বানিয়ে এনেছে বিরাজপালা। তবে দাও তোমাদের নবাবী পান একটা, দেখি খেয়ে গিবেগম বনে যায় কি না। বলে হেসে একটা পান নিয়েছিল সুবর্ণ। তারপরে কেমন ভালো লেগে গেল, পরপর খেয়ে নিল অনেকগুলো। তারপর ঝাঁক লেমনেড, তার স্বাদটা কি লেগে আছে গলায়। থিয়েটারে সেই ঝিটার ভাঙা কাসুরের মতো গলার স্বরটা যেন হঠাৎ সেই দূর অতীত থেকে এসে আছড়ে পড়ল। দর্জিপাড়ার সুবোধবাবুর বাড়ি গো, দর্জিপাড়ার সুবোধবাবুর পেবুবাবুর বাড়ি গো। অভ্যাসবশত প্রথমে দাদাটার নাম বলে ফেলে শেষে আবার নিজের নামটাও গুজে দিতে সাধ হয়েছিল প্রবোধের। থিয়েটার দেখা হলো, খাওয়া দাওয়া হলো, শেষ অবধি আবার ঘোড়া গাড়িতে উঠে ও হাতে হাতে একটা অবাক জলপানে খিলে গুজে দিয়ে গাড়ির মাথায় উঠে গাড়োয়ানের পাশে গিয়ে বসল প্রবোধ। নেহাতি উমশশী গাড়িতে আসেন বলে, তবু বিরাজ যখন বলে উঠল, যাই বলো বাপু, মেজদার সঙ্গে বেরিয়ে সুখ আছে, তখন বড় ভাজের উপস্থিতি ভুলে বলেই ফেলল প্রবোধ, সুখ না দিয়ে রক্ষে আছে? মহারানীর মেজাজ তাহলে সপ্তমে উঠবে না? থিয়েটার কি আর কখনো দেখেনি তারপর সুবর্ণ? দেখেছে বই কি, দেখেনি বললে পাতক, কিন্তু সেই আস্বাদ আর আসেনি। দেখেছি মানে দেখিয়েছে। যখন ননদরা এসেছে গেছে, অথবা কাউকে আদর জানানোর প্রয়োজন পড়েছে, থিয়েটার দেখানো হয়েছে। আর কি সেই দায় নিবে সুবর্ণ ছাড়া? অতএব মাঝে মাঝে নিজেকেও যেতে হয়েছে তাদের সঙ্গে। একবার তো প্রহাত চরিত দেখাতে মুক্তকেশী এবং তস্য সখী হেমাঙ্গিনীকে নিয়েও যেতে হয়েছিল। আর সঙ্গে ছিল সুশীলা এবং প্রবোধ। মা, মাসি, দিদির সঙ্গে বউকে নিয়েছিল প্রবোধ। এই বেহায়াপনাটুকু করেছিল সে। সন্ধেবেলা বাড়িতে অতক্ষণের জন্য রেখে যেতে মন সায় দেয় না। তাস খেলতে খেলতে তবু এক আধবার ছুতো করে উঠে এসে দেখে যাওয়া যায়, এতে তো সেই উপায়ও নেই। অতএব চক্ষু লজ্জার দায়মুক্ত হওয়াই শ্রেয়। 5 জনকে অবশ্য শুনিয়ে শুনিয়ে বলতে হয়েছে, মা তো জানেই না কোথায় বসতে হয়, কখন উঠতে হয় বসতে হয়। মেজবউ তবু ওতে পোক্ত। সুবর্ণ অবশ্য এই একা সুযোগ নেওয়ার পক্ষপাতী নয়, কিন্তু ইদানিং সেজবাবু, ছোটবাবু তাদের বৌদের হ্যাংলার মতো অপসের পয়সা থিয়েটার দেখতে যাওয়ার মানে হানি বোধ করছিলেন।
তাই নানা অজুহাত দেখিয়েছেন তারা। আর উমাশশীর তো সংসারের অসুবিধে ভাবলেই মাথায় আকাশ ভাঙে। তাই ইদানিং যা যাওয়া হয়েছে যেন কর্তব্য করতে। সেই প্রথম দিনের উচ্ছল আনন্দ অনুপস্থিত থেকেছে। সেদিনটি আছে সোনার অক্ষরে লেখা। কারণ কারণ সেই সন্ধ্যার রাত্রিটাও হয়েছিল বড় সুন্দর। সুরাজ বলেছিল, আজ রাতটা আমরা ননদ ভাজে গল্প করে কাটাবো ঠিক করেছি মেজদা। তোমার ঘরেই আমাদের স্থিতি। তুমি বাবু কেটে পড়ো, শুয়ে পড়ো গিয়েও ঘরে। আর আশ্চর্যের ব্যাপার, প্রবোধ জ্বলে ওঠেনি, কটু কিছু বলে ওঠেনি এবং কলে কৌশলে শেষ অবধি সুবর্ণকে কবলিত করবার চেষ্টা করেনি। এবং একটা হাই তুলে বলেছিল, গল্প করে রাত জাগবে কি বল? এতক্ষণ থিয়েটার দেখে এসে আমার তো ঘুমে শরীর ভেঙে আসছে। আর তারপর হঠাৎ একটু হেসে উঠে বলেছিল, আর যা নাটক দেখে এলাম বাবা, মনে হচ্ছে স্ত্রী পুত্রের ওপর এতটা আসক্তি না রেখে ভগবান টগবানের কথাই ভাবা উচিত। ওরে বাস, একেবারে কা তব কান্তা কস্তে পুত্র। অনুচ্চ হাসি হেসে বলে উঠেছিল সুবর্ণ। আর প্রবোধ অলক্ষ্যে তার পিঠে একটা চিমটি কেটে সত্যিই চলে গিয়েছিল শয়নকক্ষে দুরন্ত আকর্ষণ ত্যাগ করে। কি মুক্তি, কি মুক্তির আস্বাদ! সুবর্ণর বিবাহিত জীবনের মধ্যে সে মুক্তির স্বাদ আর কবে এসেছে, তার আগে অথবা পরে? কবে এমন স্বেচ্ছায় দাবি ত্যাগ করে ঘুমোতে চলে গেছে প্রবোধ? কাজের বাড়িটারিতে অসুবিধে পড়ে ঘরের অকুলান হলে গজরেছে, ছুতো করে এসে আগে ভাগে শুয়ে থেকেছে। যারা গল্প করে রাত কাটাবে বলে আহ্লাদ জানিয়েছিল, তারা তো তখনই গড়াগড়ি। সুবর্ণ ঘুমোয়নি সে রাতে। এই মধুর অবকাশটুকু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিল। আর অদ্ভুত একটা কাজ করে বসেছিল সেই রাতে। সেই প্রথম, হ্যাঁ, সেই প্রথম একটা পদ্য লিখে ফেলেছিল সুবর্ণ। এখন অবশ্য সে পদ্য ভাবলে হাসি পায়, তবু সেই তো প্রথম। পুরনো পচা একখানা খাতার হলদে হয়ে যাওয়া পৃষ্ঠায় আজও আছে সেটা। ছিঁড়ে ফেলে দিতে মায়া হয়েছে। এবং আশ্চর্য, আজও মুখস্থ আছে সেটা। কালটা তো আগের, ভাষাও অতএব তদ্রূপ। কিন্তু সেদিন সে কবিতা লিখে ফেলে কি অপূর্ব পুলক সাথে ভরে গিয়েছিল মন। মনে হয়েছিল কবিদের মতোই তো হয়েছে ঠিক। ওরাও কি একই রকমের লেখেন না? অনন্ত নক্ষত্রপুঞ্জ আকাশে থাকি, পৃথিবীর পানে কি গো মেলে থাকি আখি। দেখিলে দেখিতে পাবি তারি দিকে চেয়ে, জাগিয়া কাটায় এক পৃথিবীর মেয়ে। পিঞ্জরে পাখি সম বন্দি তার প্রাণ, ঊর্ধ্ব আকাশিতে যেন কি করে সন্ধান। কিন্তু হায় কাটে সুর, ভেঙে যায় মন, রুদ্ধ করে দিতে হয় মুক্ত বাতায়ন। নিষ্ঠুরা পৃথিবীর আর প্রভাত নিষ্ঠুর, নিশীথের সব স্বপ্ন করে দেয় চুর। জেগে উঠে শত চক্ষু, আসে দুঃখ গ্লানি, নীরবে ঘোরাতে হয় নিত্যকার ঘানি। তাই সেকেলে ভাষার পদ্যকে আর একালের খাতার স্থান দেবার বাসনা নেই, কিন্তু সেই দিনটাকে ঠাঁই দিতে ইচ্ছে করে। জীবনের প্রথম পদ্য লেখার দিন। সেই দিনটির পুলক স্বাদ নিয়ে খানিকটা লিখে ফেলে। আরেকবার মামি শাশুড়ি বাড়ি যাবার সংকল্প স্থির করেছিল সুবর্ণ। তবু হচ্ছে না যেন। কারোরই কিছু মনে করবার কথা নয়। মা একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে বাড়ির ঝিয়ের সঙ্গে কোথাও যাচ্ছে, এতে আর এখন অবাক হয় না সুবর্ণ ছেলেমেয়েরা। মুক্তকেশীর মৃত্যু ও শ্রাদ্ধ কার্যের ব্যাপারে ওটা হঠাৎ কেমন চালু হয়ে গেছে। কিন্তু সুবর্ণলতার কেন মনে হচ্ছে ওরা সপ্রসন্ন দৃষ্টি মেলে ভাববে, হঠাৎ মামির শাশুড়ির ওপর এত ভক্তির হেতু? এই তো সেদিন গেলেন। যাই যাই করেও তাই দিন গড়ায়। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ ছিল এর 20 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করছি। আমাদের এই গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, নতুনদের জানাবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।